সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজ বুধবার 1 জুলাই 2020, বাংলা 17 আষাঢ় 1427 বঙ্গাব্দ। বাংলা ফোকাস টিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য বার্তা নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি, কাজী আশিক ইকবাল। আমরা প্রত্যেকেই এখন এক উদ্বেগ, উৎকণ্ঠা, হতাশা আর অনিশ্চয়তার মধ্য দিয়ে দিনগুলো যাপন করেছি। এর কারণ হিসেবে দেখা দিয়েছে কোভিড-19 তথা করোনা ভাইরাস। এই সম্মুখ যুদ্ধে এই করোনা ভাইরাসের ফ্রন্টলাইন হিসেবে কর্মরত প্রায় 60 জন চিকিৎসক এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন। আমরা তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। এই উৎকণ্ঠার মধ্য দিয়ে এবার বাংলাদেশের জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে 2020-2021 অর্থ বছরের বাজেট। সেই বাজেটের বরাদ্দ আদৌ কি আমাদের এই করোনা ভাইরাসের মতো সমস্যায় স্বাস্থ্য খাতকে পরিপূর্ণভাবে গড়ে তুলতে যথেষ্ট? সেই প্রশ্নের উত্তর খুঁজে পেতে আমরা আমাদের এই স্বাস্থ্য বাতায়ন অনুষ্ঠানে এবার আলোচনার বিষয় নির্ধারণ করেছি করোনা স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ। সেই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আপনাদের সাথে যুক্ত হয়েছেন দুজন দেশবরেণ্য চিকিৎসক। আমাদের সাথে যুক্ত হয়েছেন ডাক্তার আরমান রেজা, কনসালটেন্ট ক্যান্সার বিশেষজ্ঞ, অনকোলজি বিভাগ, ডেল্টা হাসপাতাল লিমিটেড। আমাদের সাথে আরো যুক্ত রয়েছেন ডাক্তার আসাফুজ্জোহা রাজ, সদস্য সচিব, বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্স, প্রতিষ্ঠাতা রাজ ডেন্টাল কেয়ার। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক পরামর্শক এবং একজন সমাজবিজ্ঞানী জনাব কাজী খলিলুর রহমান। আপনাদের প্রত্যেককেই আমি আমাদের এই স্বাস্থ্য বাতায়ন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমি ডাক্তার আরমান রেজা স্যার আপনার কাছে যাচ্ছি। আমাদের দেশে মোটামুটি একটা পরিসংখ্যানে দেখা গিয়েছে দেশে 400-র মতো আইসিইউ বেড রয়েছে, যেখানে করোনা ভাইরাসের মতো এক মহামারীতে অনেক পেশেন্টকে আইসিইউতে নিয়ে যেতে হয়। সেক্ষেত্রে এই 400-র মতো আইসিইউ দিয়ে এরকম একটা মহামারীকে আসলে মোকাবেলা করা সম্ভব বলে আপনি মনে করেন স্যার? ধন্যবাদ আশিক। আসলে বাংলাদেশ একটি জনবহুল দেশ। এক্ষেত্রে বাংলাদেশের স্বাস্থ্য খাতের সব সেক্টরেই দেখা যায় যে আমাদের যে জনসংখ্যা আমাদের সেই অনুপাতে কিন্তু ফ্যাসিলিটিস গুলো নেই। আইসিইউর ক্ষেত্রে বলতে গেলেও যে আইসিইউর যে 400 বেডের কথা বলা হচ্ছে, সেই বেড আসলেই আমাদের দেশের এই করোনা মোকাবেলা করার জন্য অপ্রতুল। কারণ প্রচুর পরিমাণে রোগীরা যারা করোনায় আক্রান্ত হচ্ছে, এর মধ্যে যারা বিশেষ করে বয়স্ক রোগীরা এবং যারা বিভিন্ন কোমরবিড কন্ডিশন নিয়ে আছেন, যেমন হাই ব্লাড প্রেশার কিংবা হার্টের অসুখ কিংবা ডায়াবেটিস এই ধরনের, কিংবা ক্যান্সার রোগীরা যারা করোনায় আক্রান্ত হচ্ছে, এই ধরনের রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে তাদের অনেকেরই আইসিইউর প্রয়োজন পড়ছে। কিন্তু বাংলাদেশ প্রেক্ষাপটে এই আইসিইউর সংখ্যাটা জনসংখ্যার অনুপাতে আসলে এটা অপ্রতুল। এজন্য বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে, সরকারও চেষ্টা করছেন, বেসরকারি পর্যায়েও চেষ্টা করা হচ্ছে যে এই সংখ্যাটাকে কিভাবে যতটা সম্ভব উন্নীত করা যায়, যাতে আরো বেশি সংখ্যক মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করা যায়। তারপরেও আমাদেরকে এই অপ্রতুল সংখ্যাটা নিয়েই কাজ করতে হচ্ছে আসলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ফিরে যাচ্ছি ডাক্তার আসাফুজ্জোহা রাজ, সদস্য সচিব, বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্স, আপনার কাছে। স্যার, আমরা জানি এই কোভিড-19 করোনা ভাইরাসের মতো প্যান্ডেমিকের সময় দীর্ঘ সময় ধরে আমাদের প্রাইভেট প্র্যাকটিশনার যে ডেন্টিস্ট গুলো রয়েছেন তাদের চেম্বার গুলো বন্ধ রয়েছে। এই ধরনের যে চেম্বার বন্ধ দীর্ঘ সময় ধরে মানসিক বা অর্থনৈতিক যে দিকটা, অর্থনৈতিকভাবে অনেক ডেন্টিস্ট ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে। এই বিষয়টিকে স্যার আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ ডক্টর আশিক। আমরা যদি একটু আমাদের ডেন্টিস্ট্রির ইতিহাসটাকে একটু তুলে ধরতে চাই ছোট আকারে, আমরা বলবো ধরো 1961 সালের দিকে কিন্তু শুরু আমাদের এই ডেন্টাল কলেজের ছাত্র ভর্তি। সেখান থেকে আমি যদি একটু হিসাব করে 2000 সাল পর্যন্ত বলি, লম্বা পিরিয়ডের সময়, এই পর্যন্ত কিন্তু আমাদের দেশে ডেন্টাল সার্জারির সংখ্যা ছিল মাত্র 1000-এর মতো। দেখা যেত রোগীরা কিন্তু অনেকটাই নিরুপায় হয়েই এক ধরনের কোয়াক চিকিৎসা বা ভুয়া চিকিৎসকের কাছে যেত, যে চিকিৎসক নামে অপচিকিৎসার শিকার হতো। কিন্তু এই আমরা যদি দীর্ঘ বা এই লাস্ট যে 10 বছর 15 বছরের দিকে তাকাই, এই মানে এই প্রেক্ষাপট কিন্তু অনেক চেঞ্জ। চিকিৎসা সেক্টরে গর্ব করার মতো একমাত্র এই সেক্টরই আছেন অন্যান্য বিভাগের থেকে, যেখানে রোগীরা নিশ্চিন্তে আমাদের দেশে ডেন্টাল চিকিৎসকের উপর নির্ভর করতে শিখেছে। শুধু তাই নয়, মানে দেখা যায় যারা ভিন দেশে আছেন বা যারা হয়তো প্রবাসী, তারাও কিন্তু এই ডেন্টাল চিকিৎসাটির জন্য ওয়েট করে বাংলাদেশে এসে চিকিৎসা নেওয়ার জন্য। এটি আমাদের চিকিৎসকের জন্য বা আমাদের বাংলাদেশের চিকিৎসা মানের জন্য একটি গর্ব করার মতো অবস্থা। আসলে এটা তৈরি হয়েছে কিন্তু এই ডেন্টাল চিকিৎসকদের নিজেদের মনোভাবের কারণে, তাদের নিজেদের চেষ্টায়, নিজেদের উদ্যোগে তারা নতুন উদ্ভাবিত যে কোনো যন্ত্র বলেন, ম্যাটেরিয়া বলেন, সেগুলো কিন্তু তারা নিজেদের উদ্যোগে দেশে নিয়ে আসছেন। তারা নিজেরা ফিজিক্যালি দেশের বাইরে যে ট্রেনিং নিয়ে এসে
সেই সার্ভিস সম্পর্কে জেনে এসে রোগীদের মুখে দিচ্ছে। তো এই যে একটি প্রক্রিয়া, এই প্রক্রিয়া কিন্তু সহজে হয়নি। খুব অল্প সময়ের মধ্যে এই ডেন্টাল চিকিৎসকদের একটি মানে অকৃত্রিম চাওয়া থেকে, ইচ্ছা থেকে, চেষ্টা থেকে এই অবস্থা তৈরি হয়েছে। তো দেখা যায় প্রতিটা ক্লিনিকে যারা এই এখন এই অনুষ্ঠান দেখছে বা এখানে যারা আছেন, এইটুকু তো অবশ্যই একমত হবেন যে একটি ডেন্টাল ক্লিনিকের পিছনে এখন কি পরিমাণে খরচ করে একটি ডেন্টাল চিকিৎসক। যেহেতু এই মানটিকে আন্তর্জাতিক মানের ধরে রাখতে হবে, এই ধরে রাখার পিছনেই অনেক ইনভেস্ট করতে হয় একটি ক্লিনিক থেকে। যারা হয়তো নতুন পাশ করে আসছে, তারা হয়তো ফ্যামিলি থেকে সাপোর্ট নিয়ে বা ব্যাংক থেকে লোন নিয়ে বিভিন্ন ভাবেই তারা এই টাকাটি জোগাড় করে এই চেম্বারে ইনভেস্ট করছে, যাতে করে তাদের চিকিৎসা সেবা দানের যে মানটি, এই মানটি যেন কোনো রকমের কোনো কম্প্রোমাইজ না করে আন্তর্জাতিক মানটি ধরে রাখার জন্যই। এর জন্য দেখা যায় বিপুল পরিমাণে একটি অর্থ কিন্তু অলরেডি সবাই ডেন্টালের চেম্বারে খরচ করে। আর এখানে কিন্তু একটি ফিক্সড খরচ বলে কিছু নেই যে একবার খরচ করে ফেললাম এটা দিয়ে চলবে, তা নয়। এই প্রতিনিয়তই কিন্তু আমাদের ডেন্টাল প্রফেশনের চিকিৎসা পদ্ধতি আপডেট হচ্ছে এবং সেই ধারাবাহিকতা ধরে রাখতে কিন্তু এই চিকিৎসকরাও নতুন করে আবার পুনরায় অল্প সময়ের মধ্যে আবার ক্লিনিকে ইনভেস্ট করতে হচ্ছে। অর্থনীতি চিন্তা করলে কিন্তু ডেন্টাল চিকিৎসকের বিপুল তার ইনকামের বিপুল পরিমাণ অর্থ এই ক্লিনিকে প্রতিনিয়ত ইনভেস্ট করতে হয়। তো দেখা যায় অনেকেরই হয়তো বিভিন্ন লোনের মধ্যে আছে, বিভিন্ন মানে অনেক ধরনের অর্থনৈতিক ঝামেলার মধ্যে কিন্তু এটি রয়ে যায় দীর্ঘ সময় ধরে। তো এই লকডাউন অলরেডি কিন্তু প্রায় 4 মাস হয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশে। আমরা জানি যে হয়তো আর আগামী কয়েকদিনের মধ্যে 4 মাস পা দেবে। তো এই সময়ের মধ্যে যে এতগুলি ডেন্টাল ক্লিনিক বন্ধ রয়েছে, এখানে ডাক্তার আসাফুজ্জামান রাজ স্যার আপনার থেকে একটা মিনিট সময় নিচ্ছে। আমাদের সাথে যুক্ত আছেন একজন অনকোলজি বিশেষজ্ঞ ডাক্তার আরমান রেজা স্যার এবং আমাদের সাথে একজন দন্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার আসাফুজ্জামান রাজ রয়েছেন। দর্শক, আপনাদের করোনা সম্পর্কিত যে কোনো ধরনের প্রশ্ন বা ক্যান্সার সম্পর্কিত যে কোনো ধরনের প্রশ্ন আপনার নির্দ্বিধায় আমাদের কাছে করতে পারেন। স্যার প্লিজ আপনি আপনার অংশ বলুন। হ্যাঁ, তো এই যে অর্থনৈতিক বিষয়টা বলছিলাম যে এখানে কিন্তু অলরেডি তারা একটা মানসিক চাপের মধ্যে আছে। কারণ বিশেষ করে তাদের যে ভাড়া, মানে যে চেম্বারের পরিবেশ আন্তর্জাতিক মানে ধরে রাখতে গেলে যে স্পেস ভাড়া করতে হয়, সেটি কিন্তু একটু অনেক বড় অ্যামাউন্ট ভাড়া করতে হয়। প্লাস স্টাফের খরচ আছে, ইলেকট্রিসিটি বিল আছে, এগুলো কিন্তু বসে নেই। এই চেম্বার বন্ধ থাকলে কিন্তু এগুলো চলছে। তো এগুলা দিয়ে প্লাস তার যে হয়তো ব্যাংক লোন নিচ্ছে বা পার্সোনাল লোন নিচ্ছে, এগুলি শোধ করতে গেলে কিন্তু এখন ডেন্টাল সার্জনরা কিছুটা খারাপ অবস্থায় আছে। আর একটি কথা সবাইকে বলে রাখা উচিত যে বাংলাদেশে এই বৈধ ডেন্টাল চিকিৎসকের সংখ্যা মাত্র 12 থেকে 13,000। এর সিংহভাগই কিন্তু নবীন চিকিৎসক, যার ফলে দেখা যাচ্ছে যে এরা কিন্তু এখন আসলেই খুবই বাজে ধরনের অর্থনৈতিক চাপের মধ্যে আছে এই টাইমটাতে। কারণ তারা ওই চেম্বার থেকে তাদের যেই স্বাভাবিক ইনকামের যেই ফ্লো, সেই ফ্লোটি এখন আর নেই, বাট খরচের ফ্লোটা কিন্তু কমে থাকছে না। যার ফলে বিভিন্ন কারণেই কিন্তু তারা এই অর্থনৈতিক একটি অনেক বড় ধরনের অর্থনৈতিক চাপের মধ্যে আছে। আর যেখানে অর্থনৈতিক অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একজন প্রাক্তন পরামর্শক এবং সমাজবিজ্ঞানী জনাব কাজী খলিলুর রহমান। জনাব কাজী খলিলুর রহমান স্যার, আপনার কাছে আমার প্রশ্ন যে একজন পরামর্শক হিসেবে আপনি তো বিভিন্ন দেশের বিভিন্ন মহামারী অবস্থা দেখেছেন, তো এখনকার সময়ে করোনা ভাইরাসের মতো এই মহামারীতে বাংলাদেশ যে ধরনের প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করেছে দেশকে সুরক্ষার জন্য, সেই ব্যবস্থাকে আপনি যথেষ্ট এবং যথাযোগ্য বলে মনে করেন জনাব কাজী খলিলুর রহমান স্যার? অনেক ধন্যবাদ ডক্টর আশিক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, জাতীয় চার নেতা, 15ই আগস্টে সকল শহীদদের, 2 লক্ষ মা বোন এবং 30 লক্ষ শহীদানকে। আপনি যেটা উত্থাপন করেছেন, আমি মনে করি আমাদের বাজেট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাজেট। বিকজ অতীতে যে বাজেটগুলি দেওয়া হয়েছে স্বাস্থ্য খাতে এতটা করেনি। আমি বলবো আমাদের মহান নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই করোনা ভাইরাসে বিশ্বের অন্যান্য দেশ থেকে আমরা অনেক নিয়ন্ত্রণে রেখেছি। প্রথমত জনাব কাজী খলিলুর রহমানকে সম্মত শুনতে পাওয়া যাচ্ছে না। আমরা আবার ফিরে যাচ্ছি ডাক্তার আরমান রেজা, অনকোলজি বিশেষজ্ঞ, ডেল্টা হাসপাতাল লিমিটেড। স্যার, আপনার কাছে আমার প্রশ্ন যে ক্যান্সার, আপনি যেহেতু একজন ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন, যে ক্যান্সার এমন একটি রোগ আমরা জানি যে রোগের চিকিৎসাকে থামিয়ে রাখা যায় না। এই করোনার মতো প্রাদুর্ভাবের সময়ও ক্যান্সারকে ট্রিটমেন্টটাকে রেগুলার রাখতে হয়। তো ক্যান্সারের সেই চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসকরা কি ধরনের পন্থা এখন অবলম্বন করছে? আচ্ছা, বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, ক্যান্সার এমন একটা রোগ, আসলে ক্যান্সার রোগের যদি আমরা চিকিৎসা কন্টিনিউ না করি তাহলে রোগটা বসে থাকবে না, বাড়তে থাকবে। আমি যদি সহজভাবে দর্শকদের জন্য বলতে চাই, তো সেক্ষেত্রে আমাদেরকে কন্টিনিউ করতে হবে চিকিৎসাটা। এখন
এই প্যান্ডেমিক সিচুয়েশন, এই মহামারী সিচুয়েশনে আসলে আমরা কিভাবে এই চিকিৎসা থেকে কন্টিনিউ রাখতে পারি। বিভিন্ন বহির্বিশ্বে যে যারা ক্যান্সার নিয়ে লিড করে, যেমন আমেরিকান সোসাইটি অফ ক্লিনিক্যাল অনকোলজি, ইউরোপিয়ান সোসাইটি অফ মেডিকেল অনকোলজি, ইউরোপিয়ান সোসাইটি অফ রেডিয়েশন অনকোলজি, এই যে সোসাইটি গুলো রয়েছে এরা কিন্তু বিভিন্ন গাইডলাইন অলরেডি তৈরি করে দিয়েছে যে কিভাবে এই ক্যান্সারের পেশেন্ট গুলোকে ডিল করতে হবে। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের সবকিছু ওই আমেরিকান বা ইউরোপিয়ান স্টাইলে মেনে নেওয়া সম্ভব হয় না, কিন্তু তারপরেও সেই জিনিসগুলো থেকে ধারণা নিয়ে আমরা আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার, আমাদের যে ব্যবস্থা, সেই ব্যবস্থার মধ্যে থেকেই আমরা ক্যান্সার চিকিৎসাকে চালিয়ে যাচ্ছি। তো সেভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আমরা আবারও ফিরে যাচ্ছি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সাবেক পরামর্শক জনাব কাজী খলিলুর রহমান সাহেবের কাছে। স্যার, আপনার কাছে যে প্রশ্নটা ছিল যে ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করেছি, এটাকে কি আপনি যথোপযুক্ত মনে করেন? অত্যন্ত সংক্ষেপে জানতে চাচ্ছি। আচ্ছা, আমি বলতে চাচ্ছি আমাদের জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেভাবে আমাদের কোভিড-19 কে নিয়ন্ত্রণে রেখেছেন, অন্যান্য দেশের তুলনায় আমরা খুব ভালো পজিশনে আছি প্রথমত। তারপরে হলো আমাদের যে প্রথম দিকে আমরা যখন জানতে পারলাম সাথে সাথে আমরা অ্যাকশনে গেছি, আমরা আমাদের জনগণকে সচেতন করেছি। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে যেটা বলা হয়েছে যে রোগটা একটু বেশি দিন থাকতে পারে, সেজন্য আমাদের সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করতে হবে, মাস্ক পরতে হবে, তারপরে স্যানিটেশন যেটা করতে হবে সেটা করতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। এবং আমাদের জনগণ এখন মোটামুটি সচেতন আছে ইনশাল্লাহ। এর মধ্যে আমাদের একটা আমফান ঘূর্ণিঝড়ও গেছে, সেদিকেও আমাদের সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে। আবার আগামীতে দুটা বন্যার আশঙ্কা করছি। আমাদের জননেত্রী বঙ্গবন্ধু কন্যা আমাদের সাথে যেভাবে সম্পৃক্ত, জনগণের সাথে যেভাবে সম্পৃক্ত আছেন, ইনশাল্লাহ আশা করি কোভিড-19 কেও আমরা রুখে দিতে পারবো। এরই মধ্যে আমরা আপ্রাণ চেষ্টা করছি আমাদের দেশে কিছু কিছু মানে ফার্মাসিউটিক্যাল কিছু টিকা বের করার জন্য, এবং বিশ্ব চেষ্টা চলছে। আমরা আশা করছি এই বছরের মধ্যে আমরা হয়তো কিছু একটা সুফল বয়ে আনবে। আমাদের সাবধানতা অবলম্বন করা বেশি প্রয়োজন। আর আমি হুতে চাকরি করার সময় আমি যেগুলো দেখেছি, অতীতে 6 ডিজিট ছিল, যেমন কালাজ্বর, ফাইলেরিয়া, ম্যালেরিয়া। আমার মনে হয় কোভিড-19 কোনো এক সময় এরকম একটা কম্পোনেন্ট হয়ে যাবে। এটা কোনো ভয়ের কোনো কারণ নাই। ইনশাল্লাহ আমরা জনগণের পাশে আছি, আমাদের জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের সাথে আছেন। ইনশাল্লাহ আমরা কোভিড-19 এর বছরের শেষের দিকে একটা সুফল পাবো। ইনশাআল্লাহ, আমরা সেই শুভ দিনের প্রত্যাশায় রইলাম। আমরা আবারও ফিরে যাচ্ছি ডাক্তার আসাফুজ্জোহা রাজ, সদস্য সচিব, বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্স স্যারের কাছে। স্যার, সরকারি নীতি নির্ধারক হোক বা যেখান থেকেই হোক, সরকারি চিকিৎসকদের ক্ষেত্রে প্রণোদনা থাকলেও বেসরকারি চিকিৎসকদের ক্ষেত্রে বা বেসরকারি ডেন্টিস্ট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কোনো প্রণোদনা নেই। এই বিষয়টিকে আপনি কি করে ভাবে দেখছেন যে সরকারি চিকিৎসকদের ক্ষেত্রে একটা প্রণোদনা বা একটা ব্যবস্থা রয়েছে, সেখানে বেসরকারি চিকিৎসকদের জন্য কোনো ব্যবস্থাই নেই? স্যার, একটু জানাবেন আমাদের। আসলে খুবই একটি সময় উপযোগী প্রশ্ন, কারণ আমি একটু আগেই বলেছিলাম যে ডেন্টাল চিকিৎসার বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, এটা কিন্তু স্বীকার করতেই হবে যে এটা কিন্তু আসলে হচ্ছে প্রাইভেট সেক্টরের হাত দিয়েই। কারণ সরকারি পর্যায়ে এই ডেন্টাল সেক্টরের উন্নয়নটা খুব বেশি দিনের নয়। মানে ইকুইপমেন্টের কারণে হোক বা জনবলের কারণেই হোক, এটি এখনো পিছিয়ে আছে। এটি কিন্তু মেনলি ধরে রাখছে এই প্রাইভেট সেক্টরটি। তো এই দীর্ঘমেয়াদী যে চেম্বারটি বন্ধ রাখছে, ফলে প্রাইভেট ডেন্টাল সার্জনরা কিন্তু এক ধরনের সামাজিক ক্ষতি বলেন বা অর্থনৈতিক ক্ষতি বলেন, এটার মধ্যে কিন্তু পড়েই আছে। পাশাপাশি আরেকটা জিনিস যেটা বলা দরকার, সেটা হচ্ছে যে গভর্নমেন্ট জবের মধ্যে বা সরকারি যে চাকরির মধ্যে কিন্তু আমাদের যেই 13,000-এর পরিবার, তার কিন্তু খুব অল্প সংখ্যক, একদম হয়তো না বলার মতো সংখ্যক এখনো পর্যন্ত এই সরকারি সার্ভিসের সঙ্গে জড়িত। আমরা দেখেছি কিছুদিন আগেও কিন্তু বেশ কিছু চিকিৎসক নেওয়া হয়েছে এই কোভিড মোকাবেলার জন্য। সেখানেও কিন্তু কেন জানি ডেন্টাল চিকিৎসকদের অন্তর্ভুক্ত করা হয়নি, যেটা আসলে খুবই হতাশাজনক এবং দুর্ভাগ্যজনক। এই জন্যই বলছি, কারণ মুখের মধ্যকার অংশ কিন্তু শরীরের একটি অনেক বড় পার্ট, এবং আমরা শুধু নয়, এটা বর্তমান গবেষকরা স্পষ্ট করেছে যে এই ভাইরাসটি কিন্তু মেনলি শরীরে এন্টার করছে বা ঢুকছে মুখ এবং নাক দিয়ে। মুখটি হচ্ছে সবচেয়ে বড় ক্ষেত্র যেখান থেকে ভাইরাসটি ভিতরে ঢোকে। সুতরাং মুখের পরিচর্যা বা মুখের চিকিৎসা কিন্তু আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশনে খুব বেশি রকমের ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে ডেন্টাল চিকিৎসকদের ভূমিকা কিন্তু কোনো অবস্থাতেই আমি মনে করি অন্যান্য চিকিৎসা থেকে কম নয়। আর যারা অলরেডি এই রোগে দেখা যায়, তাদের মধ্যে কিন্তু অনেকে এই ডেন্টাল কষ্ট নিয়ে কিন্তু যে কোভিড এর উপসর্গ
তার চেয়েও কিন্তু এই উপসর্গটা অনেক বেশি রকমের মারাত্মক আকার ধারণ করছে। কারণ জানি যে ডেন্টাল কষ্ট কিন্তু অন্য সব কষ্ট থেকে কিছুটা ছাপিয়ে যায়। তো সেক্ষেত্রে ডেন্টাল চিকিৎসকদের কিন্তু এখন একটি অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। কিন্তু কেন জানি এই সরকারি পর্যায় থেকে ডেন্টাল চিকিৎসকদের যেই মূল্যায়ন সেখান থেকে তো কিছুটা পিছিয়ে আছে। তো আমরা আশা করব যে এই বিষয়টি নীতি নির্ধারক পর্যায় থেকে অবশ্যই বিবেচনা করবে যে এই অবস্থাতে ডেন্টাল চিকিৎসকদের যেই অবস্থান বা যেই জায়গায় থাকা উচিত তাদেরকে সেই অনুযায়ী মূল্যায়ন করার মাধ্যমে এই যে মহামারী সিচুয়েশনটি হ্যান্ডেল করার অনেকটাই হয়তো সহজ হয়ে উঠবে। আর সেক্ষেত্রে যারা প্রাইভেট প্র্যাকটিস করছে তাদেরকেও একটু কিভাবে উন্নয়ন, তাদেরকে অর্থনৈতিক কিভাবে উন্নয়ন করা যায় সেটা হয়তো টেম্পোরারি কোনো সহজ প্রণোদনার মাধ্যমে তারা অলরেডি 4 মাসে যে ধরনের কষ্ট বা যে ধরনের তাদের অর্থনৈতিক যে ঝামেলাটি হয়েছে বা অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে সেটাকে পুষিয়ে আনার জন্য একটি সময় উপযোগী যদি হয় তাহলে হয়তো বা বাংলাদেশের যে ডেন্টাল চিকিৎসার ধারাবাহিকতা বর্তমানে আমরা যেটা বারবারই বলি আন্তর্জাতিক সমমানের সেটি ধরে রাখা সম্ভব। সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। গতকাল আমাদের জাতীয় সংসদে পাশ হয়েছে 2020-21 অর্থ বছরের বাজেট। বড় ধরনের কোনো সংশোধন ছাড়াই পাশ হয়েছে এবারের বাজেট। এবারের বাজেটে মোট বরাদ্দ ছিল 5,68,000 কোটি টাকার বাজেট। সেই বাজেটে স্বাস্থ্য খাতের প্রতি যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে বলে আমরা আশা করি। কিন্তু তারপরও খুব সাম্প্রতিক সময়ের ঘটনা আমরা দেখেছি ডাক্তারদেরকে 20 কোটি টাকার খাবারের বিল দেখানো হয়েছে। এক পিস বেডের দাম দেখানো হয়েছে 3,000 টাকা, একটি কলার দাম 1,000 টাকা। বিষয়টিকে আসলে হাস্যকর মনে হলো, এটা কিন্তু আমাদের জন্য চিন্তার বিষয়। ডাক্তার আরমান রেজা স্যার, আপনি একটি হাসপাতালের সাথে সংযুক্ত আছেন, বিষয়টিকে আপনি কি চোখে দেখছেন? ধন্যবাদ। আসলে এই যে খাবারের বিল 5 কোটি টাকা, 20 কোটি টাকা, কিংবা এই একটি কলার দাম, একটি ডিমের দাম 1,000 টাকা, এই যে জিনিসগুলো, এগুলো প্রথমত এটা একটি অবাস্তব একটা অঙ্ক বিল ধরানো হয়েছে। অবাস্তব একটি বিল ধরানো হয়েছে, তার কারণ হচ্ছে যে এটা আমরা সবাই জানি যে এটা বাস্তবিক অর্থে এটা সম্ভব না। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে এটা হওয়ার কারণ কি? এটা হওয়ার কারণ হচ্ছে যে যারা বিল এটা দাখিল করেছে আসলে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত, যে তারা এ ধরনের অবাস্তব একটি বিল তৈরি করে কেন মানুষের সামনে হাসির পাত্র হচ্ছে, এবং দেশের এমন একটা ক্রান্তিকালে দেশের মানুষজনকেও বা বিশেষ করে এই যে ডাক্তারদের খাবারের জন্য এই যে ডাক্তারদেরকে প্রশ্নের সম্মুখীন করা বা একটা হাস্যকর সিচুয়েশন তৈরি করা, এটার জন্য অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনা উচিত। এটা এই ধরনের জিনিসগুলো কখন ঘটে? যদি সিম্পলি বলতে চাই, আপনার আগের প্রশ্ন ছিল যে যেই স্বাস্থ্য খাতে যে বাজেট বরাদ্দ হয়েছে সেটা আমাদের জন্য পর্যাপ্ত কিনা। আমাদের দেশ একটা তৃতীয় বিশ্বের একটি দেশ। এই দেশের জন্য আমরা যত বাজেটই দেই না কেন সেটা কখনোই পর্যাপ্ত হবে না। কিন্তু তারপরেও যদি এই যেই পরিমাণ বাজেট দেওয়া হয় সেটা সরকারের উপর মহল থেকে কিন্তু অনেক চিন্তা ভাবনা করে দেশের সামর্থ্য অনুযায়ী এটাকে দেওয়া হয়। তো সেই জিনিসটাকে যদি প্রয়োজনীয় যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে যদি পর্যাপ্তভাবে এবং অ্যাপ্রোপ্রিয়েট ভাবে ব্যবহার করা যায় তাহলে কিন্তু এগুলো দিয়েও অনেক পারপাস সার্ভ করা সম্ভব। কিন্তু যদি বিভিন্নভাবে দুর্নীতি থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন ভাবে যদি এরকম এগুলোর মধ্যে লুটপাট চলতে থাকে তাহলে কিন্তু আসলে এর চেয়েও আরো 10 গুণ বাজেট দিলেও কিন্তু তেমন কোনো সমস্যার সমাধান করা যাবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর উত্তর দিয়েছেন। আমরা WHO একজন পরামর্শক এবং সাথে সাথে একজন সমাজ বিজ্ঞানীকেও কাছে পেয়েছি, জনাব কাজী খলিলুর রহমান স্যার। একজন সমাজ বিজ্ঞানী হিসেবে এখনকার সমাজ ব্যবস্থা করোনার কারণে প্রতিনিয়ত বদলে যাচ্ছে। দেশে নতুন ধরনের দরিদ্র তৈরি হচ্ছে এবং একটি পরিসংখ্যানে বলা হচ্ছে দেশে সম্ভাব্য নতুন দরিদ্র শ্রেণী তৈরি হবে 1,64,00,000। এবং এই যে নতুন নব্য দরিদ্র শ্রেণী তৈরি হবে, এইখানে ধনী গরিবের এই যে বৈষম্য তৈরি হচ্ছে, এই ধনী গরিবের বৈষম্যকে কি উপায়ে দূর করে একটি সাম্য অবস্থা সমাজে ফিরিয়ে আনা যাবে বলে একজন সমাজবিজ্ঞানী হিসেবে আপনি মনে করেন, জনাব কাজী খলিলুর রহমান? ধন্যবাদ। করোনার কারণে এবার আমরা পয়লা বৈশাখ করতে পারিনি, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করতে পারিনি, 26শে মার্চ আমরা বিজয় দিবস পালন করিনি। কিন্তু তারপরও আমাদের সরকার 1,62,867 মেট্রিক চাল আমরা জনগণের মাঝে দিছি। নগদ 91,47,72,000 নগদ অর্থ বরাদ্দ দিয়েছে সরকার। যতদিন পর্যন্ত সরকার এই কর্মসূচি আমাদের অব্যাহত থাকবে, ইতিমধ্যে আমরা দক্ষ 5,000 চিকিৎসক আমাদের সরকার নিয়োগ দিয়েছে, 2,000 নার্স দিয়েছে। হ্যাঁ, আমি আমার আগের বক্তা বলেছেন কিছু ডেন্টিস্ট নেওয়া হয়নি, এই জন্য আমিও অনুরোধ করছি সরকারকে উচ্চ মহল থেকে এটাকে দেখার জন্য। কারণ
ডেন্টাল চিকিৎসকরা এখন যে ভূমিকা রাখছে সত্যি অনেক, মানে আমি বলবো যে বর্তমান করোনা কালে তাদের ভূমিকা অতুলনীয়। সর্ব অবস্থায় আমি যতটুকু জানি ডেন্টিস্টরা তাদের অবদান রেখে যাচ্ছে, সেজন্য আমি ডেন্টিস্ট ভাইদের কাছে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর সরকারের কাছে আমার অনুরোধ থাকবে যে 5,000 ডাক্তার এবং 5,000 নার্স এবং 2,000 ডাক্তার যে নিয়েছে তার মধ্যে আমাদের ডেন্টিস্ট নেওয়া হোক। আপনাকে ধন্যবাদ। আপনাকে 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 অসংখ্য ধন্যবাদ এত সুন্দর উত্তরের জন্য। ডাক্তার আসাফুজ্জোহা রাজ, প্রতিষ্ঠাতা রাজ ডেন্টাল সেন্টার। আপনি একজন প্রতিষ্ঠাতা হিসেবে একটা ডেন্টাল চেম্বার দীর্ঘদিন যাবত চালাচ্ছেন। তা এখন ডেন্টিস্টরা চেম্বারগুলোকে বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন করোনার এই দুর্যোগের সময়। এর ফলশ্রুতিতে যে সমস্ত রোগীরা ডেন্টাল চেম্বারে আসতেন তারা এখন আর আসতে পারছে না। তাদের দাঁতের রোগের বিভিন্ন ভোগান্তি নিয়ে তারা টেলিমেডিসিন নিয়ে নিজেদেরকে সুরক্ষা করার চেষ্টা করছেন, কিন্তু সেই অর্থে সুরক্ষাটা হচ্ছে না। এই যে কোভিড টাইমের রোগীদের যে ভোগান্তি, এই বিষয়টাকে কিভাবে দূর করে একটি সুন্দর অবস্থা তৈরি করা যায় আপনি মনে করেন? ডাক্তার আসাফুজ্জোহা রাজ, সদস্য সচিব, বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্স। আমরা জানি বা আপনিও জানেন, তো আপনি এই লাইনেই আছেন, ডেন্টাল চিকিৎসা মানে যে রোগগুলি হয় তার বেশিরভাগ চিকিৎসাই কিন্তু ওষুধের মাধ্যমে ঠিক করা সম্ভব নয়, তার জন্য নির্দিষ্ট চিকিৎসা দরকার হয়। কিন্তু আন্তর্জাতিক মহল বলেন বা আমাদের দেশীয় যে উচ্চ পর্যায়ের গবেষকরা আছেন, তারা এটি নিশ্চিত করছেন যে এই মুহূর্তে স্টিল এখনো পর্যন্ত স্বাভাবিকভাবে ডেন্টাল চিকিৎসা প্রদান করাটা সম্ভব হয় না। কারণ আমরা জানি যে এই করোনা ভাইরাসের প্রিয় জায়গা হচ্ছে আমাদের উপরের শ্বাসতন্ত্র, আমাদের মুখের মধ্যে কিন্তু তাদের অবাধ বিচরণ। ফলে কোন অবস্থাতে একটি ডেন্টাল সার্জন বা রোগীর যে নির্দিষ্ট শারীরিক দূরত্ব বজায় রেখে থাকা উচিত সেটা কখনোই সম্ভব নয়। খুব কাছে যেয়ে চিকিৎসাটি প্রদান করতে হয়, যার ফলে একজন চিকিৎসক এবং একজন রোগীর যে ডিস্টেন্স এটা মেনটেন না করার কারণে কিন্তু সবাই একটি শারীরিক ঝুঁকিতে বা একটি কোভিড ঝুঁকিতে রয়েই যায়। সে কারণে কিন্তু এখনো পর্যন্ত আমরা বা ডেন্টাল চিকিৎসকরা সবাইকেই বলছি রোগীদেরকে যে প্রাথমিক পর্যায়ের চিকিৎসাগুলি তারা বাসায় বসে ওষুধের মাধ্যমে নেওয়ার চেষ্টা করতে, একটু সময়টা ভালো হলে চেম্বারে আসতে পারে, কারণ যাতে করে রোগীরা সেফ থাকে, চিকিৎসকরাও সেফ থাকে। এরপরও কিছু ইমার্জেন্সি চিকিৎসার ক্ষেত্রে কিন্তু ডেন্টাল চিকিৎসক ক্লিনিক খোলা রাখছে, বিশেষ করে কিছু অবস্থান যেগুলো ওষুধে ভালো হতে চায় না, যেমন অনিয়ন্ত্রিত দাঁতে ব্যথা, প্রচুর রক্তপাত, দুর্ঘটনায় দাঁত ভেঙে গেলে, আক্কেল দাঁত উঠছে ওইখানে ব্যথা হলে, এই ধরনের কিছু সিচুয়েশন কিন্তু রয়ে গেছে, তখন রোগীদেরকে ডেন্টাল ক্লিনিকে আসতেই হচ্ছে। কিভাবে আসতে হচ্ছে সেই পরামর্শটাই আমরা তাদেরকে ভালো করে বুঝিয়ে দেই যে এই গাইডলাইনগুলি ফলো করে আপনি চিকিৎসকের কাছে আসেন। তবে যে জিনিসটি এখন বেশি রকম আমরা ফেস করছি বা অন্য ডিপার্টমেন্টের চিকিৎসক ফেস করছে, রোগীরা যদি তাদের কোনো কোভিড উপসর্গ থাকে সেটি চিকিৎসকের কাছে প্রকাশ করছে না, এটি অত্যন্ত দুঃখজনক। এই কারণে কিন্তু এই বাংলাদেশের চিকিৎসকদের সংখ্যাটা এই বিশ্বের মধ্যে কিন্তু অনেক বেশি চিকিৎসক বাংলাদেশে আক্রান্ত হচ্ছে। কারণ জাতিসংঘ বলছে বাংলাদেশের সর্বোচ্চ চিকিৎসক মৃত্যুর ঘটনা ঘটেছে। এর কারণটা হচ্ছে রোগীরা ঠিকমতো হিস্ট্রি দিচ্ছে না, তারা তাদের এই কোভিড যে উপসর্গগুলি লুকিয়ে তারা তাদের মেন যে অন্য উপসর্গ সেটাই বলছে। ফলে ডাক্তার একটা কনফিউশনে পড়ে যে তাদেরকে কিভাবে চিকিৎসা দেবে সেই গাইডলাইনটি তৈরি করতে পারছে না, ফলে এই কিন্তু এই বিস্তারটি ব্যাপক হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে রোগীদেরকে অবশ্যই বুঝতে হবে যে তাদের চিকিৎসা যে সমস্যা, তাদের চিকিৎসা অবশ্যই হচ্ছে, এই খারাপ অবস্থার মধ্যেও হচ্ছে, অনেক ক্লিনিকেই হচ্ছে। তার জন্য দয়া করে আপনারা চিকিৎসকদেরকে প্রপার হিস্ট্রিটি দেবেন, কোনো কিছু লুকাবেন না। ডাক্তাররা যা জিজ্ঞেস করছে তার যে অ্যান্সারটি আপনারা প্রপার ভাবে সততার সাথে যদি দেন, তাহলে আপনাদের চিকিৎসা যেমন ভালো হবে, আমাদের এই কোভিড নিয়ন্ত্রণটাও অনেক সহজ হয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আবার ফিরে যাচ্ছি ডাক্তার আরমান রেজা স্যার, ক্যান্সার বিশেষজ্ঞ, অনকোলজি বিভাগ, ডেল্টা হাসপাতাল লিমিটেড। স্যার, আমরা জানি ক্যান্সার একটি দীর্ঘমেয়াদী রোগ, যার চিকিৎসা অনেক ব্যয়বহুল এবং অনেক দীর্ঘ সময় ধরে করতে হয়। এখন করোনাকালীন এই সময়ে ক্যান্সার রোগীদের আসলে সেই অর্থে কেমোথেরাপি বা রেডিওথেরাপির জন্য আনাটা একটা দুর্ভোগের বিষয় বা একটা দুশ্চিন্তার বিষয়। সেক্ষেত্রে কি ধরনের সতর্কতা অবলম্বন করে ক্যান্সার রোগীদেরকে হাসপাতালে রেডিওথেরাপি বা কেমোথেরাপির জন্য নিয়ে আসবে, বা কি ধরনের সতর্কতা বাসায় বসে অবলম্বন করে এই রোগটিকে আসলে নিয়ন্ত্রণে রাখার মতো ব্যবস্থা করা যায় বলে আপনি মনে করেন? ডাক্তার আরমান রেজা স্যার, ক্যান্সার অনকোলজি বিভাগ, ডেল্টা হাসপাতাল লিমিটেড। ধন্যবাদ আশিক। ক্যান্সারের চিকিৎসার বিষয়ে যেটা আমরা প্রথমেই বললাম যে আমাদের কিছু গাইডলাইন আমরা ফলো করি, যেমন ইউরোপিয়ান সোসাইটি অফ মেডিকেল অনকোলজি, রেডিয়েশন অনকোলজি, আমেরিকান সোসাইটি অফ রেডিয়েশন অনকোলজি, এদের যে গাইডলাইন গুলো রয়েছে সেই গাইডলাইন গুলো আসলে আমরা সেই আদলে আমরা নিজেদের মতো করে কিছু ক্রাইটেরিয়া ফিট করেছি। যেমন এই চিকিৎসার ক্ষেত্রে এখন আমরা যেটা চিন্তা করি সেটা হচ্ছে যে প্রায়োরিটাইজ করা, অর্থাৎ যে কোন ধরনের ক্যান্সারটাকে আমাকে ইমিডিয়েট এখন চিকিৎসা দিতে হবে, কোন ধরনের ক্যান্সারটাকে আমাকে ইমিডিয়েট এখন চিকিৎসা না দিলেও একটু ডিলেতেও চিকিৎসা দিলেও
কোনো অসুবিধা নেই। এইভাবে প্রায়োরিটাইজ প্রথমত করা হয়। প্রায়োরিটাইজ করে যেই ধরনের ক্যান্সার গুলোতে এই মুহূর্তে চিকিৎসা দরকার সেই ধরনের ক্যান্সার গুলোতে কিন্তু আমরা চিকিৎসা প্রদান করছি। পাশাপাশি কেমোথেরাপির বিষয়ে যদি আসি, হ্যাঁ কেমোথেরাপি পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, কেমোথেরাপির কারণে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এই কারণে গাইডলাইন বলে যে যদি সম্ভব হয় তাহলে ওরাল যে কেমোথেরাপি গুলো আছে এগুলোর ক্ষেত্রে রোগীকে হাসপাতালে আসতে হয় না, অন্তত টেলিমেডিসিনের মাধ্যমে ফোনে যোগাযোগের মাধ্যমে আমরা সেই অ্যাডভাইসটুকু তাদেরকে বাসায় পৌঁছে দিতে পারি। এই ধরনের ওরাল চিকিৎসার মাধ্যমে যদি কিছু কিছু ক্যান্সারের চিকিৎসা করা যায় তাহলে ভালো। এরপরে যদি এটা করা সম্ভব না হয়, সব রোগ তো আর একই রকম না, সেক্ষেত্রে তাদেরকে আসতে বলতে হবে বা তাদেরকে বলা হয় যে আপনি আপনার নিকটস্থ কোনো ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার যদি থাকে আপাতত তার পরামর্শ গ্রহণ করে চিকিৎসাটাকে কন্টিনিউ করুন। তেমনি আপনাকে রেডিওথেরাপির অসংখ্য ক্ষেত্রে ব্যাপারটা ধন্যবাদ। এরকম দাঁড়ায়। আমরা আমরা আপনার কাছে আরো একটি প্রশ্ন নিয়ে আসছি। একজন রোগী ক্যান্সারের সম্ভবত উনি প্রশ্ন করেছেন তার মার ব্রেস্ট কার্সিনোমা ছিল স্টেজ 2 তে, এখন করোনার সময়ে উনি কি ধরনের ব্যবস্থা নেবেন এই বিষয়ে উনি প্রশ্ন করেছেন। ডাক্তার আরমান রেজা স্যার, প্রশ্নটি আপনার কাছে এসেছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে ডিটেলস হিস্ট্রি তো আমরা জানতে পারছি না। স্টেজ 2 না, ক্যান্সার, দ্যাট ইজ আর্লি স্টেজ ক্যান্সার। আর্লি স্টেজ আনলেস ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, এই ধরনের আর্লি স্টেজ ক্যান্সার কিন্তু চিকিৎসা নিলে আল্লাহর রহমতে পুরোপুরি পেশেন্টটা সুস্থ হয়ে যায়, ব্রেস্ট ক্যান্সারের পেশেন্টটা। তো সেক্ষেত্রে অবশ্যই এই পেশেন্টগুলোর নিজস্ব যে স্বাস্থ্য সুরক্ষা নীতি, সেই নীতিগুলো মেনে চলেই হাসপাতালে এসে চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নেওয়া উচিত। কারণ হচ্ছে যে আজকে এটা স্টেজ 2 ডিজিজ অবস্থায় আছে, যদি এই প্যান্ডেমিক সিচুয়েশন আরো কিছুদিন চলতে থাকে তাহলে যদি এটা চিকিৎসার এই রোগটা যদি আরো বেড়ে যায়, এটা যদি আরো স্টেজ 3 বা 4 এ চলে যায় তখন কিন্তু এটা চিকিৎসকদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এ কারণে স্টেজ 2 আর্লি স্টেজ, যেহেতু এর প্রগনোসিস অর্থাৎ চিকিৎসা পরবর্তী ফলাফল ভালো, এজন্য এটার হাসপাতালে এসে চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা করানো উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডাক্তার আসাফুজ্জোহা রাজ, সরস্বতী, বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্স। আপনার কাছে প্রশ্ন হলো যে আপনি যেহেতু একটি সংগঠনের সাথে যুক্ত আছেন এবং একটি সংগঠনের সদস্য সচিব, এখনকার সময়ে অনেক নব্য জুনিয়র ডেন্টিস্ট তাদের মানে এই যে করোনা ভাইরাসের কারণে তাদের ডেন্টাল চেম্বার চালাতে হিমশিম খাচ্ছেন, বাড়ি ভাড়া তাদেরকে দিতে হচ্ছে, অন্যান্য নতুন ধরনের সুরক্ষা সামগ্রী, পিপিই, তারপরে মাস্ক, তারপর অন্যান্য অনেক ধরনের সুরক্ষা সামগ্রী কিনতে হচ্ছে, চেম্বার ডিসইনফেক্টেড। সেই ক্ষেত্রে আপনার সংগঠন নব্য জুনিয়র ডেন্টিস্ট বা ডেন্টিস্টদের পাশে কি অবস্থায় বা কি ধরনের প্রণোদনা নিয়ে দাঁড়াবে বলে আপনি মনে করেন? আসলে আমাদের বাংলাদেশে কিন্তু এখন ছোট বড় মিলিয়ে খুব আনন্দের বিষয় এটি যে আমাদের কিন্তু এখন প্রায় 30টার উপরে সংগঠন রয়েছে। তো সবগুলোই আসলে নতুন সংগঠন। আমাদের এটা যদিও খুব জনপ্রিয় হয়েছে আপনাদের সহযোগিতায়, কিন্তু জানেন যে বয়সটা কিন্তু খুব কম, মাত্র 2 থেকে 2.5 বছরের পথ এটা। আসলে এই যে বিষয়টি যেটা হয় যে আমরা কিন্তু কোনো জায়গা থেকে কোনো রকমের কোনো ফান্ড পাই না। আমরা চিকিৎসকের মাধ্যমে কোনো চাঁদার বার্ষিক চাঁদা নেওয়ার ব্যবস্থা করি না আমাদের সদস্যের কাছ থেকে। প্লাস পাশাপাশি যে অন্য কোনো যেই দাতা সংস্থা যেগুলো আছে ওদের কাছ থেকে কিন্তু আমরা কোনো ফান্ড পাই না। যেমন কোনো এনজিও থেকে বা সরকারি পর্যায়ে থেকে কিন্তু এই সংগঠনগুলো খুব বেশি ফান্ড পায় না। ফলে অর্থনৈতিকভাবে সরাসরি এদেরকে হেল্প করার মতো অবস্থা কিন্তু আসলে বেশিরভাগ নতুন এই ডেন্টাল সংগঠনগুলাই নেই। শুধু নতুন না, পুরোনো সংগঠনগুলোও কিন্তু ডিরেক্ট যে অর্থনৈতিকভাবে সাহায্য করবে সেই অবস্থাটি আসলে কারণ নেই। কারণ প্রয়োজনটি এত বছর আমাদের হয়নি। আমাদের যে ডেন্টাল প্রফেশন আমাদের বাংলাদেশে এত বছর বয়স, এই খারাপ অবস্থা কিন্তু ডেন্টিস্ট্রি এর আগে কখনোই হয়নি। যে এতদিন ধরে ডেন্টাল ক্লিনিক বন্ধ রাখবে সেই অবস্থা কিন্তু কেউই অভ্যস্ত নই। ফলে যার ফলে কারোর কাছে ওইরকম পর্যাপ্ত কোনো এই খারাপ সময় পার করার জন্য যে ফান্ড থাকা দরকার সেটি কিন্তু এখন নেই। তবে আমরা চেষ্টা করতে পারি এককভাবে হোক বা দলীয়ভাবে হোক, সংগঠন মিলে হোক, আমরা কোনো ব্যাংকের মাধ্যমে বা কোনো দাতা গোষ্ঠীর মাধ্যমে যদি কিছু এদেরকে অ্যাটলিস্ট যারা জুনিয়র ডেন্টাল চিকিৎসক আসলেই সত্যিকারেরই খুব অসহায়ের মধ্যে পড়ে গেছে তাদেরকে যদি কোনোভাবে কোনো হেল্প করা যায় অর্থনৈতিকভাবে, তাহলে মনে হয় এটি অনেক বেশি রকমের উপকার হবে। তার জন্য আমাদের সংগঠন কিছু চেষ্টা করছে। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যাংকের মাধ্যমে কিভাবে খুব অল্প ইন্টারেস্টে সহজ শর্তে লোন দেওয়া যায় আমরা আলাপ করার চেষ্টা করছি। আমরা জানি না কতটুকু কি করতে পারবো। পাশাপাশি আপনারা জানেন যে আমরা এই সংগঠনগুলি ইয়ারলি একটা বড় প্রোগ্রাম হয়, আমরা একটা বড় প্রোগ্রাম করি, সেখানে হয়তো কিছু ওষুধ কোম্পানি স্পন্সর করে, যেটা হয়তো এই বছর আমরা করতে পারবো না। কারণ এই অবস্থায় আসলে ওরকম অবস্থায় নেই যে আমরা একাডেমিক কোনো ভালো কিছু করতে পারবো। অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা চেষ্টা করছি, যেহেতু ওই অনুষ্ঠানটি করতে পারছি না, ওইখানে আমরা যদি যে এই সামান্য ফান্ড যদি খুব পরিমাণ খুব অল্প, তারপর হয়তো কিছুটা তো উপকৃত হবে।
ওইখান থেকে যদি আমরা আপনাকে fund অসংখ্য করতে ধন্যবাদ। পারি, আসলে এই স্বল্প সময় আসলে আলোচনা করে আমরা এটা শেষ করতে পারবো না। তাহলে আসলে আমাদের অত দুঃখের সাথে জানাতে হয়, আমরা জানি না কি হবে সামনের দিনগুলোতে। আমাদের দেশের স্বাস্থ্য খাত কিছুটা হলেও দুর্নীতিতে নিমজ্জিত। এরই ফলশ্রুতিতে দেখা যায় গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ স্যার কিট তৈরি করেছিলেন, সেই কিটকে অনুমোদন দেয়নি ওষুধ প্রশাসন অধিদপ্তর। এই বিষয়টিকে আপনি কি চোখে দেখছেন? ডাক্তার আরমান রেজা, অনকোলজি বিভাগ, ডেল্টা হাসপাতাল লিমিটেড। এই যে গণস্বাস্থ্য কেন্দ্রের কিটগুলো অনুমোদন পেলাম না আমরা, এই কিটগুলো অনুমোদন পেলে আমরা হয়তো অনেক স্বল্প খরচে করোনা ভাইরাসের পরীক্ষাটি করাতে পারতাম। এই বিষয়টিকে আপনি কি চোখে দেখছেন? র্যাপিড কিটের ধন্যবাদ। র্যাপিড কিটের যে বিষয়টা, আমি কিছুদিন আগে একটা পেপার পড়লাম, একটা বাইরের একটা পাবলিকেশন, সেখানে দেখলাম যে এখন কিন্তু অনেক দেশেই এই র্যাপিড টেস্টের যে বিষয়টা সেটা বেশ জনপ্রিয়। তার কারণ হচ্ছে কি, এটা দীর্ঘ সময় ধরে কিন্তু সবকিছু স্থবির অবস্থায় চালানো যায় না। এই কারণে অনেকে যেটা করছে সেটা হচ্ছে যে অ্যান্টিবডি টেস্ট করে যদি দেখা যায় যে কারো অলরেডি অ্যান্টিবডি পজিটিভ পাওয়া যাচ্ছে, অর্থাৎ তার কখনো করোনা হয়ে গিয়েছিল কিন্তু লক্ষণ ছিল না বলে হয়তো সে বুঝতে পারে নাই, সেই ধরনের মানুষগুলোকে কিন্তু কাজে মানে ওয়ার্কফোর্স হিসেবে কাজে লাগানোর সুযোগ রয়েছে। এবং যারা বেশি ভালনারেবল, যেমন বয়স্ক বা যাদের এইসব কোমরবিডিটি রয়েছে, ক্যান্সার রোগীরা, তাদেরকে নিরাপদে রাখার চেষ্টা করা। পাশাপাশি হচ্ছে যে যাদের এখনো করোনা হয় নাই বা এই অ্যান্টিবডি টেস্ট, র্যাপিড টেস্ট যেটা, সেই টেস্ট নেগেটিভ, তারা কিছুটা স্বাস্থ্যবিধি বেশি করে মেনে চলবে, তারা তাদের কার্যক্রমগুলোকে একটু সাবধানে করবে। এই জাতীয় জিনিসগুলোকে পপুলার করার জন্যই কিন্তু বিদেশের অনেক দেশই কিন্তু এখন এই র্যাপিড টেস্টকে একটা পাশাপাশি আরটিপিসিআর এর পাশাপাশি একটা ইম্পর্টেন্ট টেস্ট হিসেবে গণ্য করছে। আমাদের দেশে ডেফিনেটলি দুর্ভাগ্য যে এটা আমরা খুব বেশি জানতে পারলাম না আসলে যে এটা কি কারণে আমাদের এই টেস্টটা আমাদের ওষুধ প্রশাসন অধিদপ্তর ওনারা এটাকে অ্যাপ্রুভ করলেন না। বাট আমার মনে হয় যে এই ধরনের কোনো সুযোগ যদি আমরা পেতাম, তাহলে আমাদের দেশের এই জনবহুল দেশের আমাদের দেশের মানুষের বেশি উপকার হতো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত আছেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রাক্তন পরামর্শক এবং একজন সমাজবিজ্ঞানী জনাব কাজী খলিলুর রহমান। স্যার, আপনার কাছে প্রশ্ন, যে এই যে করোনার মতো একটি মহামারীর সময়, প্যান্ডেমিক আমরা পার করছি, এই সময় প্রত্যেকে একটা মানসিক দুশ্চিন্তা এবং অস্থিরতার মধ্যে বাস করছেন যে কি ধরনের অবস্থা সামনে আসবে বা সামনে কি ধরনের দিনগুলো কাটাবো। মানসিক স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে আপনার কি পরামর্শ রয়েছে সকলের প্রতি? জনাব কাজী খলিলুর রহমান। ধন্যবাদ। জীবন জীবিকার তাগিদে অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পূর্বাভাসে বলা হয়েছে, করোনা ভাইরাস এই মহামারী সহসা দূর হবে না, কিন্তু জীবন তো থেমে থাকবে না। যতদিন না কোনো প্রতিষেধক টিকা আমরা আবিষ্কার করতে না পারি, ততদিন পর্যন্ত আমাদের সোশ্যাল ডিস্টেন্স, তারপরে মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা এবং আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আর সামাজিক দূরত্ব তো আমাদের রাখতেই হবে। আমাদের এই করোনা ভাইরাসের প্রতিষেধক যখনই বেরিয়ে যাবে, তখনই হয়তো আমরা এর থেকে পরিত্রাণ পাবো। ধন্যবাদ। আশিক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ফিরে যাচ্ছি ডাক্তার আসাফুজ্জোহা রাজ, সদস্য সচিব, বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্স। স্যার, আপনার কাছে একটি প্রশ্ন এসেছে। একজন রোগী অনলাইনে প্রশ্ন করেছেন যে তার দাঁতে একটি গর্ত হয়ে গিয়েছে, 2 থেকে 3 দিন যাবত প্রচন্ড ব্যথা এবং তার ওই পাশ থেকে খেতে গেলে প্রচন্ড ব্যথা অনুভূত হচ্ছে। এই ক্ষেত্রে সে তার আশেপাশে, তার বাসা অনেক দূর কুমিল্লাতে, এখন সে আশেপাশে ডেন্টাল চেম্বার খুঁজে পাচ্ছে না। এই ধরনের অবস্থায় সে কি ধরনের ব্যবস্থা প্রতিরোধ গ্রহণ করবে বাসায় বসে? আপনি যদি আমাদের জানাতেন, আমরা রোগীকে জানিয়ে দিতাম। ডাক্তার আসাফুজ্জোহা রাজ। যদিও আসলে রোগীর আমরা বয়সটা হয়তো রোগী উল্লেখ করেনি মনে হয়, না, বয়স উল্লেখ করেনি এখানে। হ্যাঁ, তবু তার যে কোশ্চেন থেকে আমরা বুঝতে পারছি যে তার যে ডেন্টাল গর্ত থেকে সংক্রমণটি এটা ভিতরকার মজ্জায় চলে গেছে। এটাকে আমরা পালপাইটিস বলি। এই অবস্থায় আসলে অনেক অসহনীয় ব্যথাই হয়। আসলে একবার পালপাইটিস হয়ে গেলে আপনি ওষুধ খেলে সাময়িক হয়তো কিছুটা আরাম পেতে পারবেন। উপশম হবে। আমরা আপনাকে আমরা অ্যাডভাইস করবো আপনি একটু খোঁজেন। অবশ্যই কুমিল্লাতে এখন কিন্তু অনেক ডেন্টাল জেলাতেই ডেন্টাল ক্লিনিক খোলা হচ্ছে। আপনাকে একটি চিকিৎসা লাগবে, যেটাকে রুট ক্যানাল চিকিৎসা বলে। সহজ চিকিৎসা নিলে আপনি ভালো হয়ে যাবেন। তবে আপাতত আপনি নরমালি বাজারে যত যে প্যারাসিটামল গ্রুপের ওষুধ খেয়ে আপনি দেখতে পারেন। আর যদি আপনার গ্যাস্ট্রিক অ্যাসিডিটি থাকে, সেক্ষেত্রে গ্যাস্ট্রিক কাভারেজ দিয়ে আপনি যদি প্যারাসিটামল ওষুধ খেয়ে সাময়িক একটু ব্যথা কমাতে পারেন, তবে উচিত হবে যে এই কন্ডিশনটি বেশি দিন ওয়েট না করে আপনি অবশ্যই কোনো ডেন্টাল চিকিৎসকের আপনি শরণাপন্ন হতে হবে। আপনি খোলা পাবেন। আপনি কুমিল্লাতে থাকলেও কুমিল্লা যে সরকারি হাসপাতাল রয়েছে বা বিভিন্ন প্রাইভেট ডেন্টাল ক্লিনিকে একটু খোঁজ করেন, আশেপাশে খোঁজ করেন, আপনি কোনো ডেন্টাল ক্লিনিক খোলা পাবেন। অসংখ্য ধন্যবাদ ডাক্তার আসাফুজ্জোহা রাজ। আপনার কাছে শেষ আরেকটি প্রশ্ন আমার, যে ডেন্টাল প্রফেশন যারা আছি আমরা, ডেন্টাল প্রফেশনের মানুষজনের কাছে নীতি নির্ধারকদের
কাছে আমরা কি কি চাওয়া পাওয়া রয়েছে, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে নীতি নির্ধারকের কাছে আমাদের কিছু চাওয়া পাওয়া যদি পৌঁছে দিতে পারি, আমাদের প্রফেসর জন্য সেটা একটি সুখের দিন, সূর্যের মুখ দেখবে বলে আমরা আশা করি। আপনার কিছু উপদেশ আমরা চাচ্ছি। আমরাও এমনটা আশা করি। আসলে ডেন্টাল চিকিৎসকের সংখ্যা কিন্তু খুব কম, বারবারই বলছি। এদের মনোবল এটা ধরে রাখতে গেলে আমাদের এখন কিছু বিশেষ প্রণোদনা অবশ্যই দরকার। এদিকে যদি আমাদের নীতি নির্ধারক পর্যায় থেকে ভালো মতো বিবেচনা করে, তাহলেই কিন্তু সম্ভব আমাদের এই অল্প সময়ে গড়ে ওঠা আন্তর্জাতিক মানের চিকিৎসা ব্যবস্থাটি রোগীদেরকে দেওয়া। তা না হলে কিন্তু এর যে একটি খারাপ ইফেক্ট, এটা কিন্তু সাধারণ জনগণের উপরেই পড়বে। তখন কিন্তু আমাদের দেশের লোকরা বা আমাদের দেশের মানুষরা স্বাভাবিকভাবেই এই ভালো চিকিৎসাগুলি থেকে হয়তো বঞ্চিত হবে। সে কারণেই আমাদের অল্প সংখ্যক চিকিৎসকের মনোবলকে ধরে রাখার জন্য যে ব্যবস্থাটি নেওয়া উচিত, খুব অল্প কিছু ব্যবস্থা নেওয়া উচিত, যেটা বারবারই বলছি, অল্প কিছু এই সাময়িক পার করার জন্য কিছু অর্থনৈতিক প্রণোদনা, বিশেষ করে ডেন্টাল ক্লিনিকগুলি করোনা প্রতিরোধের জন্য যে মডিফিকেশন এখন দরকার, সেই গাইডলাইন অনুযায়ী তাদেরকে যদি কিছু অর্থায়ন করা, সেটা সহজ সন্তে লোন হোক বা অন্য কোনো ভাবে হোক, যাতে করে তারা এই খারাপ সময়টিকে পার করে আবার সেই স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে চিকিৎসা ব্যবস্থায়, সেটি যদি ব্যবস্থা নেয়, আমার মনে হয় চিকিৎসকদের অনেক উপকার হবে। যার ফলে দেশের এই যে প্রায় 17 কোটি মানুষের মুখের স্বাস্থ্য চিকিৎসা যেমন চলছিল, সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আসলে এক যুদ্ধে লড়ছি, এক অদৃশ্য ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ। যদি আমরা প্রত্যেকে মিলে এই যুদ্ধে সামিল হই, তবে আমরা জিতবই। আমরা এই করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। আসুন প্রত্যেকে 1 মিটার বা 3 ফুট দূরত্ব বজায় রাখি, কিছুক্ষণ পর পর 20 সেকেন্ড সময় নিয়ে হাত ধুই, এবং ঘরের বাইরে আমরা যতটা সম্ভব কম বের হই। যদি বের হতেই হয়, সেক্ষেত্রে আমরা প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ব্যবহার করি, এবং আমাদের আশেপাশে যে বয়স্ক বৃদ্ধ মানুষরা রয়েছেন, তাদের প্রতি আমরা একটু সুনজর দিই। আমাদের একটুখানি সহানুভূতি তাদেরকে একটি সুন্দর স্বাভাবিক দিনের আলো দেখাতে পারে। আমরা আশা করি একটি করোনা মুক্ত সুন্দর স্বাভাবিক দিন ফিরে আসবে। আমরা সবাই আবার সেই শুভ দিনের প্রত্যাশা আপাতত রইলাম। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।